কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশ, একটি মহল সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের। ভাষান্তরে খুশি রোহিঙ্গারা, স্থানান্তরের সিদ্ধান্ত স্থায়ী সমাধান নয় বলছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারে ফেরতে কূটনৈতিক তৎপরতা জোরদারের পরামর্শ। সার্বভৌমত্ব রক্ষায় বিজিবিকে সর্বাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। শৃঙ্খলা বজায় রেখে সামনে চলার পরামর্শ। এবং করোনায় দেশে আরো ৩৫ জনের মৃত্যু, কোভিড শনাক্তে ১০ জেলায় অ্যান্টিজেন পরীক্ষা চালু, ৩০ মিনিটেই রিপোর্ট। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফফাত। বিস্তারিত সংবাদ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভাস্কর্য নিয়ে একটি মহল সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। প্রধানমন্ত্রী বিষয়টি নজরদারি করছেন বলেও জানান তিনি। ভাস্কর্য নিয়ে অপতৎপরতা রোধে মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মাশায়েল আমির সহযোগিতায় আরো জানাচ্ছেন জুবাইর সানি। কুষ্টিয়ার ৫ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জেলা শ্রমিক লীগ। এই ভাঙাটা অত্যন্ত গুরুতর অপরাধ এবং অবশ্যই তদন্তপূর্বক দেখে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। রাজধানীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভাস্কর্য নিয়ে একটি মহল অপরাজনীতি করছে। তারা কি জানে না সৌদি আরব সহ মুসলিম দেশগুলোতেও সারা বিশ্বে এ ভাস্কর্য আছে। সেখানে ভাস্কর্য যদি ইসলাম বিরোধী না হয়, বাংলাদেশে কেন? উগ্র সাম্প্রদায়িক ও ধর্ম ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে ধোলাইপাড়ে মহাসমাবেশ করে গৌরব ৭১ নামে একটি সংগঠন। সমাবেশে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা শান্ত আছি, আমার নেতাকর্মীরা শান্ত আছে, কেন উস্কানি দিয়ে আবার খুঁজে জাগাতে চান? আর যদি জেগে উঠে বিশ্ববিএসের মতো গর্জে উঠবে, সেই দিন পালাবার জায়গা পাবেন না। কিছুদিন আগে চট্টগ্রামে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কোনোভাবেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না। যারা সমাজে হানাহানি তৈরি করতে চায়, নানা ইস্যু তৈরি করে বঙ্গবন্ধুকে অবমাননা করতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। আর বঙ্গবন্ধুকে কোনোভাবেই অবমাননা আমরা সহ্য করতে পারি না। জাসদের মানববন্ধনে বক্তব্য দেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়াড়রা তারা কিন্তু মাঠ ত্যাগ করে আত্মসমর্পণ করেনি। ভাস্কর্য নিয়ে অপতৎপরতার প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। তোরা ফেসবুকে না, তোর সামনে আয়, তোদের দেখবো বুকে কত বড় সাহস। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করায় মামুনুল হকের গ্রেফতার সহ ৭ দফা দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাস্কর্য নিয়ে অপতৎপরতা রোধে প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সংস্কৃতি কর্মীরা বরাবরই সবসময় এই মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে, অতীতেও আগামীতেও দাঁড়াবে। একই দাবিতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাদের বিরুদ্ধে আমরা মশাল হাতে নেব, আগুন ধরব। বিভিন্ন স্থানে ভাস্কর্য ধ্বংস করার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে যুব মৈত্রী। ভাস্কর্য নিয়ে বাংলাদেশের কিছু মানুষ নাকি লড়াই সংগ্রাম করছে। জুবাইর সানি, আরটিভি, ঢাকা। কুষ্টিয়ায় এবার ভেঙে দেয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি ও কালো পতাকা বাঁধার
ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যার পর একটি মাইক্রোবাস এসে 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে পরপর 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি AKM নাহিদুল ইসলাম। এদিকে কুষ্টিয়ায় জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। সন্ধ্যার দিকে কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় তারা। কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ জানান, সন্ধ্যার দিকে একদল যুবক মিছিল নিয়ে এসে বিএনপি অফিসে ভাঙচুর চালায়। এ সময় অফিসে নেতাকর্মীরা ছিলেন না। ভাস্কর্য বিতর্কে না গিয়ে আলেমদের দেশের মানুষের কল্যাণে গণতান্ত্রিক আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আলেম ওলামাদের এই বিতর্কিত অবস্থানে দাঁড় করানোর জন্য আওয়ামী লীগই দায়ী বলে মনে করেন তিনি। অন্য এক প্রসঙ্গে বলেন, শেখ হাসিনার যোগ্য প্রতিদ্বন্দ্বী হবেন জাইমা রহমান। তারেক রহমানকে দিয়ে এখন কিছু হবে না বলেও মনে করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। ভাসান চরে নিজেদের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছে রোহিঙ্গারা। খোলামেলা পরিবেশ, সুন্দর ঘরবাড়ি আর সব ধরনের সুযোগ সুবিধায় তাদের দিন কাটছে। সন্তানদের নিয়ে এমন সুযোগ সুবিধায় নিজেদের মতো করে ঘর গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। 1 লাখ রোহিঙ্গাদের জন্য নির্মিত নোয়াখালীর ভাসানচরে প্রথম ধাপে গতকাল চট্টগ্রাম থেকে নোয়াখালী পৌঁছেছে 1642 জন রোহিঙ্গা। ভাসানচরে পৌঁছে অনেকটাই খুশি তারা। সবচেয়ে বেশি খুশি ছোট ছেলেমেয়েরা। খেলাধুলা সহ সব ধরনের সুযোগ সুবিধা থাকায় আল্লাহর কাছে সন্তুষ্টি জানান অনেক রোহিঙ্গা। এক 1642 জন রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তরকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই স্থানান্তর প্রক্রিয়ায় বিদেশি সংস্থাগুলোর আপত্তি আমলে না নিয়ে সঠিক কাজ করেছে সরকার। তবে এটি স্থায়ী কোনো সমাধান নয় জানিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান বলে মনে করেন তারা। এজন্য কূটনৈতিক তৎপরতা জোরালো করার পরামর্শ তাদের। জুবায়ের সানি রিপোর্ট। সরকার নিজস্ব অর্থায়নে 1 লাখ রোহিঙ্গার জন্য ভাসানচরে অবকাঠামো সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের অংশ হিসেবে শুক্রবার প্রথম দফায় 1642 জন রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ায় জেগে ওঠা দ্বীপ ভাসানচরে নেওয়া হয়। ধীরে ধীরে 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হবে। এ প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনরা। সেটা হয়তো যথেষ্ট নয়, কিন্তু কিছুটা হয়তো যে সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে সেগুলো লাঘব হতে পারে। অন্যান্য সংস্থাও যারা এটা সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছে, সেটাও হয়তো কিছুটা পর্যালোচনা করার সুযোগ থাকে। রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকার সমালোচনা করেন তারা। কক্সবাজারে হোটেল টোটেল সবকিছু তারা থাকতে পারতো, তারা বাড়িঘর বানিয়ে ফেলতো। এই কারণ ছাড়া আমি অন্য কোনো কারণে অবজেকশনটা সেটা আমার কাছে খুব যৌক্তিক মনে হয় না। এই প্রক্রিয়াটি স্থায়ী সমাধান নয়। রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোই একমাত্র সমাধান বলে মনে করেন তারা। এর জন্য কূটনৈতিক তৎপরতা আরো জোরালো করার পরামর্শ বিশেষজ্ঞদের। মিয়ানমারে থেকে ফেরত নেবে উইলিংলি, নিজের ইচ্ছায়, আমি সেটা মনে করি না। কাজে আমাদের ডিপ্লোম্যাটিকতে বা আমাদের ডিপ্লোম্যাটিক অঙ্গনে কিন্তু আরো কঠিন পরীক্ষা সামনে আসছে। রোহিঙ্গা সংকট যেন দীর্ঘস্থায়ী রূপ না নেয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তারা। জুবায়ের সানি, RTV, ঢাকা। দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবিকে সর্বাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত বিজিবির 95তম ব্যাচের রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বাহিনীর প্রতিটি সদস্যকে শৃঙ্খলা ও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে সামনে চলার পরামর্শ দেন সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট।
দীপ্ত শপথে যাত্রা শুরু করলেন বর্ডার গার্ড বাংলাদেশের নতুন প্রশিক্ষিত সেনারা। লেক পাহাড়ে ঘেরা চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ থেকে বাস্তবমুখী জ্ঞান নিয়ে জনসেবায় আত্মনিয়োগ করবেন তারা। এবার ৯৫তম রিক্রুট ব্যাচে ২০১ জন নারীসহ ২৫২৪ জন বিজিবি সদস্য মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। করোনা বাস্তবতায় গণভবন থেকে এই আনুষ্ঠানিকতায় ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে বাহিনীর নবীন সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ কর্তব্য পালনে নির্ভীক থাকতে হবে, আবার অধস্তন যারা তাদের প্রতিও সহমর্মিতা নিয়ে কাজ করতে হবে। বর্ডার যে মূল নীতিগুলি সেই নীতিগুলি মনে রাখতে হবে। একটা হচ্ছে দৃঢ় মনোবল থাকতে হবে, ভ্রাতৃত্ববোধ থাকতে হবে, শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। কাজে এই চার মূলনীতিটা আপনারা অবশ্যই মনে প্রাণে আপনারা পালন করবেন, নিষ্ঠার সাথে পালন করবেন, সততার সাথে পালন করবেন। বিজিবিকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। কাজে আমাদের বর্ডার গার্ডও সেইভাবেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, যাতে করে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা যেমন করবে, পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার, শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেন করোনা ভাইরাসে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। মারুফ রেজা, RTV, ঢাকা। পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট ও পটুয়াখালী সহ দেশের 10 জেলায় করোনা ভাইরাস শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা চালু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও IEDCR এর আয়োজনে ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক ব্যবহার ও কোভিড পরীক্ষার কোনো বিকল্প নেই। এদিকে করোনায় মারা গেছে আরও 35 জন, জানাচ্ছেন অভি ইসলাম। শনিবার থেকে পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী সহ দেশের 10 জেলায় চালু হওয়া অ্যান্টিজেন পরীক্ষাটি একটু ভিন্ন রকমের। শরীর থেকে রক্ত নিয়ে তা থেকে প্লাজমা আলাদা করে একটি কিটের মাধ্যমে ভাইরাস শনাক্ত করার প্রক্রিয়াই করা হয় এই অ্যান্টিজেন টেস্ট। সকালে স্বাস্থ্য অধিদপ্তর IEDCR এর আয়োজনে ভার্চুয়াল অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর হারও বেড়েছে, বাংলাদেশেও বেড়েছে, বিশ্বজোড়াও বেড়েছে। আর আমরা তো ভ্যাকসিনের ব্যবস্থা করছি এবং ভ্যাকসিন আশা করি যখনই বাজারে চলে আসবে, WHO অনুমোদন পেয়ে যাবে, আমরাও পেয়ে যাব। ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত সবচেয়ে বড় কার্যকর ব্যবস্থা হলো মাস্ক পরা এবং পরীক্ষা করে নেওয়া। এদিকে উদ্বোধনের পর কোভিড-19 নির্ণয়ে 10 জেলায় শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। পঞ্চগড় সদর হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার আফরোজা বেগম রিনা। এরই মধ্যে টেস্টের কিট হস্তান্তর সহ প্রশিক্ষিত ডাক্তাররা কাজ শুরু করেছেন। টেস্ট করা 3 জনের মধ্যে 2 জনের নেগেটিভ এবং 1 জনের করোনা পজিটিভ আসে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অ্যান্টিজেন কর্নারে 3 জন নারী ও 1 জন পুরুষের নমুনা নেওয়া হয়। একজন চিকিৎসক, একজন টেকনিশিয়ান এবং একজন IT পারসন ঢাকা থেকে অলরেডি প্রশিক্ষণ দিয়ে আসছে। এটা সকলের জন্য প্রযোজ্য নয়, রোগীর সাইন সিমটম অনুযায়ী এটা পরীক্ষা করা হবে। এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হওয়াতে সন্দেহজনক যারা করোনা রোগী আছে তাদের জন্য অত্যন্ত সুবিধা হবে। এদিকে গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছে 35 জন। এছাড়া করোনা পজিটিভ হয়েছেন 1888 জন। অভি ইসলাম, TV। করোনাকালে সম্মুখ যোদ্ধা RTVর স্টাফ রিপোর্টার সুকান্ত সেন অবশেষে জীবনের কাছে হার মেনে চলে গেলেন চিরতরে। ভোরে ঢাকা মেডিকেলের ICUতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 44 বছর বয়সে সাংবাদিক, 20 বছরের বেশি সময় গণমাধ্যমে জড়িত ছিলেন। করোনাকালে শুধু মানুষের সংবাদ প্রচার করেই নয়, অসহায়দের পাশেও থেকেছেন সব সময়। সাহসী গণমাধ্যম সৈনিককে হারিয়ে শোকাহত RTV পরিবার। জেলা প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে শহরের ঘুরকা মহাশ্মশানে তার মরদেহ সৎকার করা হয়। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা।
একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী ৩০ লাখ বাঙালিকে কেবল হত্যাই করেনি, ধ্বংস করে দিয়েছিল অর্থনীতিকেও। এমন অবস্থার মধ্যেও মুক্তিকামী বীর যোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসেন গ্রামের সাধারণ মানুষ। আর সরাসরি যুদ্ধে অংশ নিতে না পারলেও বিদেশ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন প্রবাসী বাংলাদেশিরা। মুক্তিযুদ্ধের ৯ মাসে দেশের অর্থনীতির অবস্থা তুলে ধরার চেষ্টা করেছেন সেলিম মালিক। 1947-এ দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের উন্নয়নের বাধা হয়ে দাঁড়ায় পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী। অথচ জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ সব দিক দিয়ে পশ্চিমের চেয়ে এগিয়ে ছিল পূর্ব। তারপরও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সব সুযোগ সুবিধায় নিজেদের করে নেয় পশ্চিম পাকিস্তানিরা। এতে মুক্ত ভূমির দাবির আন্দোলন অনিবার্য হয়ে ওঠে বাঙালির জন্য। পাকিস্তানের এই ভালো ভালো চাকরিগুলো পেত, বড়গুলা ক্ষমতার চেয়ারগুলো তারাই পেত। সচিব পর্যায়েও খুব ছিলেন, এক শেষের দিকে এসে 2-4 জন হয়েছিলেন। যুদ্ধে গণহত্যার পাশাপাশি পুড়িয়ে দেয় ফসলি জমি, গুড়িয়ে দেয় শিল্প কারখানা সহ সব অবকাঠামো। টাকার অঙ্কে যার পরিমাণ ছিল প্রায় 5,000 কোটি। রেল হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক, বিদ্যুৎ উৎপাদনের কারখানা হোক, সার কারখানা হোক, সবগুলোকে তছনছ করে দিয়ে গেছে। এমন বাস্তবতার মধ্যেও মনোবল হারায়নি বাংলার মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে যেমন যুদ্ধ করেছেন, তেমনি খাবার তুলে দিয়েছেন মুক্তিযোদ্ধাদের মুখে। পাকিস্তান বাহিনী গুলি করে মেরেছে, কিন্তু সাধারণ মানুষ না খেয়ে মারা গেছে এটা বলা যাবে না, কারণ সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত শক্তিশালী ছিল সেই সময়। পিছিয়ে ছিলেন না প্রবাসী বাঙালিরাও। সীমান্তে শরণার্থীদের ভরণ পোষণ এবং যোদ্ধাহতদের চিকিৎসায় গঠন করেছিলেন ত্রাণ তহবিল। নিউ ইয়র্ক সিটির মেডিসন স্কোয়ারে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে প্রয়াত মার্কিন রক গায়ক জর্জ হ্যারিসন। বাঙালি যে বীরের জাতি, স্বাধীনতার যুদ্ধের পরও তার প্রমাণ দিয়েছে। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিকে 5 দশকে দাঁড় করেছে শক্ত ভিত্তির ওপর, যা বিশ্ব দরবারে অনন্য। যে কোনো তুলনীয় দেশের তুলনায় আমাদের অর্জন কোনো অংশে কম না, বেশি হবে। সেলিম মালিক, RTV, ঢাকা। বাতাসের মান সূচক AQI অনুযায়ী আজ ঢাকার বাতাস পৃথিবীর মধ্যে সবচেয়ে দূষিত ছিল। AQI সূচকে বিকেল 4টা পর্যন্ত ঢাকার স্কোর ছিল 286। এই তালিকায় ঢাকার পরেই রয়েছে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও মঙ্গোলিয়ার উলানবাতার। ইটের ভাটা, যানবাহনের ধোঁয়া ও অপরিকল্পিত নির্মাণ কাজের কারণে ঢাকায় বাতাসের মান সবচেয়ে অস্বাস্থ্যকর বলে মনে করছে আইকি এয়ার আর্থ ওয়েবসাইট। এ অবস্থায় সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। ভৈরবে গড়ে উঠেছে অনুমোদনহীন অর্ধশত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সহ দন্ত চিকিৎসালয়, যেখানে নেই পরীক্ষা নিরীক্ষার জন্য উপযুক্ত পরিবেশ, ল্যাব, প্যাথোলজি কিংবা দক্ষ জনবল। আবার কোনোটিতে নেই সার্বক্ষণিক চিকিৎসকও। সেবাধর্মী এসব প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা টেস্টের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন রোগীরা। তবে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান ও জরিমানা অব্যাহত রেখেছে বলে জানান সংশ্লিষ্টরা। ভৈরব প্রতিনিধি আলামিন টিটুর পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন মৌসুমী রহমান। রেল ও নৌপথের যোগাযোগ সমৃদ্ধ শহর বন্দরনগরী ভৈরব। ফলে শহরের কমলপুর, নিউ টাউন ও ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে এবং ভৈরব বাজার সহ অলিগলিতে গড়ে উঠেছে অর্ধশত অনুমোদনহীন বেসরকারি চিকিৎসালয়। স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিষ্ঠান নানা টেস্টের ফাঁদে ফেলে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। দক্ষ জনবল না থাকায় হাতুড়ে লোকজন দিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। এসব অনিয়ম আর রোগীদের প্রতারিত হওয়ার কথা স্বীকার করলেন হাসপাতাল মালিক পক্ষ। একটি হাসপাতালের টেস্টের রেজাল্ট নিয়ে আরেকটি হাসপাতালে টেস্ট করান, দেখবেন যে এই টেস্টের সাথে অন্য টেস্টের হাসপাতালের রেজাল্টের কোনো মিল নাই। নাই ভালো ডাক্তার, নাই যন্ত্রপাতি, নাই পরীক্ষার কোনো সুব্যবস্থা। এরা আসলে পাবলিকের পকেট কাটার চিন্তা করে আর নিজের পকেট ভরার চিন্তা করে। কোনো রকম অনুমোদন ছাড়া আমি এরকম একটা হসপিটাল, একটা প্রতিষ্ঠান, একটা ডায়াগনস্টিক সেন্টার আমি খুলি, তাহলে এইগুলি তো আসলে এটা একটা প্রতারণা তো অবশ্যই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইতিমধ্যে অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান ও জরিমানা অব্যাহত রয়েছে। পরিবর্তন না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। আইনের আওতায় ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন ক্রমে পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পরবর্তীতে এটা যদি তারা প্রতিপালন না করে আমরা আরো কড়াভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। হাসপাতাল সংলগ্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কোনো ধরনের রেজিস্টার্ড প্যাথোলজিস্ট কিংবা মাইক্রোবায়োলজিস্ট নেই এবং রিপোর্ট করা হচ্ছে শুধুমাত্র টেকনোলজিস্টের সিগনেচারে। এই ধরনের রিপোর্টে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটা এক ধরনের রোগীদের সাথে প্রতারণারই শামিল। সেবার নামে হয়রানি ও প্রতারণা বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। একই সাথে তাদের লাগাম টেনে ধরবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মৌসুমী রহমান, RTV। রাজধানীতে দিন দিন সংকুচিত হচ্ছে খোলা জায়গা ও খেলার মাঠ। খেলাধুলার জায়গা না পেয়ে অল্প বয়সীরা মগ্ন হচ্ছে ভার্চুয়াল মাধ্যমে, জড়িয়ে পড়ছে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে। শিশু কিশোরদের খেলাধুলার উপযোগী মাঠ তৈরির আশ্বাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিস্তারিত মমিন রোহনের রিপোর্টে। রেল লাইনের পাশে কিংবা পাকা সড়কের ওপর যান চলাচল পাশ কাটিয়ে শিশু কিশোরদের খেলায় মেতে ওঠার দৃশ্য হয়তো আপনার চোখেও পড়েছে। শহর জুড়ে এমন দৃশ্য এখন বেশ পরিচিত। কারণটাও সহজে অনুমেয়। দখল হচ্ছে খেলার মাঠ, ফাঁকা জায়গায় গড়ে উঠছে বড় বড় অট্টালিকা, বাণিজ্যিক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান। যতদূর চোখ যায় দৃষ্টি ছাপিয়ে শুধু ইট কংক্রিটের সুবিশাল ভবন। শুধু অর্থ উপার্জনের কথা চিন্তা করলেও এক টুকরো খেলার মাঠের কথা যেন কারো ভাবনাতেই নেই। তাই তো জীবনের ঝুঁকি নিয়েই রেললাইন বা পাকা সড়ককে খেলার মাঠ বানিয়েছে অনেকে। উঠতি বয়সী বেশিরভাগ ছেলেমেয়েরাই অবসর সময়টা কাটানোর জন্য বেছে নিচ্ছে ভার্চুয়াল জগৎ। অনেকে আবার অসৎ সঙ্গে জড়িয়ে লিপ্ত হচ্ছে নানা রকম অপরাধে। সাম্প্রতিক সময় কিশোর গ্যাংয়ের বেপরোয়া হয়ে ওঠা তরুণ বয়সীদের চুরি, ছিনতাই, ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে খেলার মাঠের অভাবকে দায়ী করছেন ক্রীড়াবিদরা। খেলাধুলা ছাড়া অসামাজিক কার্যক্রম বন্ধ করার আর কোনো বিকল্প নাই, কারণ তারা ওই যে বললাম আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ। এই বিষয়ে সরকার কাজ করছে বলে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা প্রতিটি জেলায় আমরা জিমনেশিয়াম তৈরি করে দিচ্ছি, ইনডোর স্টেডিয়াম তৈরি করে দিচ্ছি, টেনিস কমপ্লেক্স নতুন করে তৈরি করে দিচ্ছি, স্টেডিয়ামগুলোকে আরো মাঠ খেলা উপযোগী করে দেওয়ার চেষ্টা করছি। প্রতিটি এলাকায় গড়ে উঠবে সকলের জন্য উন্মুক্ত খেলার মাঠ, তাহলেই সুস্বাস্থ্যের সঙ্গে বেড়ে উঠবে আগামীর প্রজন্ম। মমিন রোহন, RTV, ঢাকা। যাত্রা শুরু করলো ট্যুরিজম বিষয়ক অ্যাপ অতিথি.com। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অতিথি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী। অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলাদেশ অতিথি পরায়ণ জাতি। প্রযুক্তি নির্ভর হয়ে বাংলাদেশকে দেশে ও বিদেশে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে অতিথি.com। প্রথম ফেডারেশন কাপ নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। বাংলাদেশ পুলিশের বিপক্ষে 31-23 গোলে জয় পেয়ে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হলো তারা। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে রোমাঞ্চকর হয়ে ওঠে খেলা। শুরুর 16 মিনিটে 6টি গোল আদায় করে নেয় পুলিশ। এরপর পাল্টা আক্রমণে একের পর এক গোল করতে থাকে আনসার। প্রথমার্ধের পর খেই হারায় পুলিশ। শেষ পর্যন্ত 31-23 গোলে জয়ের হাসি হাসে বাংলাদেশ আনসার। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা FM ইকবাল বিন আনোয়ার ডন এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/
RTV ডিজিটালস। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।